প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি তোমাদেরকে ইতিপূর্বে নবম দশম শ্রেণীর অধ্যায় 2 অর্থাৎ গতির উপর দুটি ক্লাস দিয়েছি। ওই দুটি ক্লাসে আমি অলরেডি স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি, রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব এবং সরণ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা আশা করি ওই দুটি ক্লাস খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা দেখেছো। এখন এই ক্লাসে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বাকি যে বিষয়গুলো আছে, বেগ ও দ্রুতি, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পড়ন্ত বস্তু সূত্র এবং লেখচিত্র, এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। এখন সায়েন্স একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এটা হচ্ছে যে সায়েন্স প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বেসিক একটার উপর কি আরেকটা ডিপেন্ডেন্ট। তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, একটা চ্যাপ্টারের মাঝখান থেকে বা একদম শেষে কোনো জিনিস তোমার দ্বারা কিন্তু পড়া সম্ভব না। যদি পড়ো তুমি এটা বুঝতে পারবে না। তো এখানে তোমরা খেয়াল করো, আমি ইতিপূর্বে তোমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করেছি এর মধ্যে তোমার দূরত্ব এবং সরণ ওই সম্পর্কে তোমার যদি ভালো ধারণা না থাকে তাহলে তুমি বেগ ও দ্রুতি তুমি পারবে না। তাই তোমাদের প্রতি আমার প্রথম এবং শেষ যে উপদেশটি থাকবে তা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখতে হবে। আর এখানে মূলত আমি তোমাদের ক্লাসটি এমনভাবে সাজাবো আমি যেন প্রত্যেকটা ক্লাস তুমি করলে এই চ্যাপ্টারটার জন্য তোমার কোনো ছাড়ের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন হবে না। তুমি নিজেই এই চ্যাপ্টারটি নিজে ভাষা পড়তে পারবে। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো, দূরত্ব এবং সরণ কি। আমি তোমাদেরকে দূরত্বের সংজ্ঞা কি দিয়েছিলাম, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হবে? দূরত্ব। দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, তার কোনো নির্দিষ্ট দিক নেই। আবার নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আর সরণের দিক আছে, তাই সরণ কি? সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। এখানে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবং দূরত্ব এবং সরণ সম্পর্কে আমি আরেকটা চিত্র আঁকতেছি। চিত্রটা আঁকতেছি এই কারণে, কারণ তুমি যদি বেগ এবং কি দ্রুতির সংজ্ঞা লিখতে চাও এবং ওই দুটো জিনিস যদি তুমি বুঝতে চাও তাহলে ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই দূরত্ব এবং সরণটা তোমাকে বুঝতে হবে। সবাই লক্ষ্য করো, তোমরা মনে করো তুমি একটা অবস্থানে আসো। এই চিত্রটা আমরা একটু পাশে রাখি, কারণ এই জায়গাতে আমরা আরো কিছু ক্যালকুলেশন করব। দেখো যে এখানে তুমি মনে করো তুমি এ অবস্থানে আছো, এ থেকে তুমি বি তে গেলে, বি থেকে তুমি সি তে গেলে, সি থেকে তুমি ডি তে আসবে, ডি থেকে তুমি মনে করো ই তে গেলে। তাহলে এই যে তুমি তোমার যে প্রত্যেকটা পয়েন্টে তুমি যে গেলে, যে তুমি এ থেকে বি তে আসলে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এখানে এই সম্পূর্ণ পথের যোগফল হচ্ছে কি? দূরত্ব। এখানে কিন্তু তোমার কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ তুমি যখন এ থেকে বি তে আসছো তোমার দিক চেঞ্জ হয়েছে, বি থেকে সি তে আসছো তোমার দিক চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখানে কি কোনো নির্দিষ্ট দিক নেই, তার মানে কি দূরত্বের কোনো নির্দিষ্ট দিক থাকবে না। আবার তুমি তোমার যে আদি অবস্থান এবং শেষ অবস্থান, তুমি আদি অবস্থান থেকে শেষ অবস্থানে একদম সরল রেখা বরাবর স্ট্রেট তুমি যেতে, তাহলে তোমাকে অবশ্যই একটি নির্দিষ্ট দিকে যেতে, এখানে তোমার নির্দিষ্ট দিক থাকতো। তাহলে এই এ থেকে এ যে সরাসরি যে ব্যবধান, এটা হচ্ছে কি? সরণ। এবং এই জিনিসটাকে আমরা কি এস দ্বারা প্রকাশ করছি। আর পুরো যে তোমার এই পথটুকু গেলে তাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? তাকে আমরা ডি দ্বারা, কারণ দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি আর সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এস দ্বারা। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, তোমরা আশা করি দূরত্ব এবং সরণ সম্পর্কে আমি পুনরায় আবার তোমাদেরকে একটি আইডিয়া দিয়ে নিলাম। এখন আমি তোমাকে বলি যে দ্রুতি কাকে বলে। দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ বন্ধুরা তোমরা লক্ষ্য করো, তুমি মনে করো এ থেকে ই অবস্থানে আসতে তুমি মোট দূরত্ব অতিক্রম করছো ডি, আর তোমার মোট সময় লাগছে টি। তাহলে এখন দূরত্বের পরিবর্তনের হার কিভাবে বের করতে হয়? মোট দূরত্বকে মোট সময় দ্বারা তোমাকে ভাগ করতে হবে, তাহলে দূরত্বের পরিবর্তনের হার বের হবে। আর দূরত্বের পরিবর্তনের হারকে তুমি যদি দূরত্বকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে তুমি কি লিখবে? ডি বাই টি লিখবে। তাহলে তুমি এই জায়গাতে দ্রুতি সমান তুমি কি লিখতে পারো? দ্রুতি সমান হচ্ছে ডি বাই টি, কারণ দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। আবার বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু তোমার দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি,
মানে দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, তাই দ্রুতিও কি হবে, দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। আবার সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, তাই সরণ যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে বেগ কি হবে, বেগ হবে কি একটি ভেক্টর রাশি। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা দ্রুতির সূত্রটা কি লিখতে পারি, v = d/t, কারণ দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে কি, দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। তোমরা সংজ্ঞাটা তুমি যদি আরেকটু বড় করে তুমি লিখতে চাও তাহলে বিষয়টা হবে এরকম, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এখানে নির্দিষ্ট দিকের কথা বলা থাকবে না। আর যদি তুমি যদি এই ব্যাগের সংখ্যাটা আরেকটু ডিটেলস লিখতে চাও তাহলে এরকম হবে, নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করতে হবে, নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। তোমরা অবশ্যই প্রত্যেকটার সংজ্ঞা তুমি ভিডিওটা স্টে করে তুমি লিখে নিবি, এবং তুমি যদি কার কাছে যদি এই সংজ্ঞাটা একটু বড় মনে হয় শর্টকাট সংজ্ঞা তুমি কি লিখবে, দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর সময়ের পরিবর্তনের সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। এখন তোমাদেরকে যেই কাজটি করতে হবে, তোমাকে এই জায়গা থেকে দ্রুতির মাত্রা এবং কি দ্রুতির একক নির্ণয় করতে হবে। দ্রুতি v = কত, d/t। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্রুতির একক নির্ণয় করব। তোমরা কি জানো, দূরত্বের একক মিটার আর সময়ের একক সেকেন্ড। তাহলে এখন তোমাদেরকে বন্ধুরা এই ক্যালকুলেশনটা করার জন্য ফিজিক্সের তোমরা তো নতুন ফিজিক্স পড়তেছো, তাই তোমাদের কিছু কিছু ক্যালকুলেশন তোমাদের কাছে নতুন মনে হবে, এবং আমাদের যে জেনারেল ম্যাথের সূচক চ্যাপ্টারটা আছে, সূচক এবং লগারিদম, ওই জায়গা থেকে কিছু কনসেপ্ট তোমাকে এই জায়গাতে ব্যবহার করতে হবে। তোমাদের ক্যালকুলেশনের জন্য এই কতগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা খেয়াল করো, যদি কোনো জায়গা a⁴ অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 পাও, তার মান কত হবে, 1 হবে। তুমি যদি এইরকম ভাবে পাও a⁴n, তাহলে a⁴ কত, m+n হবে। যদি ভাগ আকারে থাকে a⁴m/a⁴n, তাহলে কি থাকবে, m-n হবে। যদি কোনো সংখ্যার উপর তুমি রুট ওভার দেখো তাহলে রুট ওভারের মান কত হবে, ½ হবে। তুমি যদি কোনো জায়গাতে এরকম পাও যে রুটের উপরে মনে করো তুমি তার মানে কি ঘনমূল a⁴ হবে। যদি তুমি কোনো জায়গাতে এরকম পাও 5 পাও, কোনো সমস্যা নাই, তুমি কি লিখবে, 1/5 হবে। তুমি যদি কোনো জায়গাতে এরকম পাও যে মনে করো a⁻, মানে কি 1/a হবে। যদি তুমি a⁻² পাও তাহলে কত হবে, 1/² এখানে এই মানগুলো, এই প্রমাণগুলো কিভাবে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জেনারেল ম্যাথে সূচক লগারিদমের উপর ক্লাস দিব। ওই ক্লাসগুলো তোমরা যখন পাবে ওই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আরো স্পষ্ট ধারণা হবে। তোমরা আপাতত এই জিনিসগুলো ক্যালকুলেশন যেহেতু আমাদের লাগবে, আমি তোমাদেরকে শর্টকাট বলে নিলাম, তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে এই জায়গাতে তোমার কত হবে, দেখো যে m/s মানে কি, m * 1/s। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলছি, 1/a মানে কি, a⁻, তাহলে 1/s মানে তোমার কত হবে, s⁻। তাহলে এটা হচ্ছে তোমার কি, দ্রুতির একক। এখন আমি যদি তোমাকে বলি তোমার দ্রুতির মাত্রা তুমি কিভাবে বের করবে, তুমি সেম ভাবে তুমি এই জায়গা থেকে দ্রুতির মাত্রা বের করতে পারো। কিভাবে বের করবে, দেখো মনে করো তোমার এখানে কি আছে, দূরত্বের মাত্রা হচ্ছে কত, l, আর সময়ের মাত্রা হচ্ছে কত, t। তাহলে l * কত হবে, 1/t। তাহলে কত হবে তোমার, l⁻, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি, দ্রুতির মাত্রা। তো সেম ভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ওই জায়গা থেকে আমরা ব্যাগের সূত্রটাও বের করতে পারি। যেমন দূরত্বের পরিবর্তনের হার ছিল কি, দ্রুতি। এখন তোমার a থেকে e, এটা সরাসরি ব্যবধান কত, s। তুমি যদি সরাসরি ভাবে ওই পথটা অতিক্রম করতে তাহলে তুমি মনে করো তোমার সরণ হইতো কতটুকু, s, আর তোমার যদি টাইম লাগতো t, তাহলে এই জায়গা থেকে ব্যাগকেও তোমার v দ্বারাই প্রকাশ করা হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি v = তুমি কি লিখবে, v লিখতে তুমি কত হইতো, s/t। তুমি যদি এই জায়গা থেকে তুমি যদি তার মাত্রা এবং একক বের করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি হবে, দেখো তোমার সরণের একক কি হবে, মিটার, এবং সরণের একক কেন মিটার আমি আমার পরবর্তী ক্লাসে সরণের একক মাত্রা সম্পর্কে আমরা জেনেছি। দেখো সময়ের একক কি হবে, সেকেন্ড। তুমি সেম ভাবে এটা কত হবে, 1/সেকেন্ড কত হবে, মিটার সেকেন্ড ইনভার্স। তুমি যদি এটার মাত্রা নির্ণয় করো তাহলে কি হবে, দেখো তোমার যে এখানে সরণের মাত্রা কত হবে, সরণের মাত্রা হবে কত, l,
আর সময়ের মাত্রা কত হবে টি। তার মানে কত হবে দেখো বন্ধুরা, এল টি ইনভার্স হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কি পেলাম, দূরত্বের সংজ্ঞা পেলাম, দূরত্বের মাত্রা একক পেলাম, তারপরে কি আমরা সরণের সংজ্ঞা পেলাম, সরণের মাত্রা একক আমরা আগে এগুলো জেনেছি। এবং এই আজকের ক্লাস থেকে আমরা ক্লিয়ার হইলাম কি, আমরা কি যে তোমার দ্রুতি কাকে বলে, দ্রুতির সূত্র, দ্রুতির কি আমরা মাত্রা এবং একক নির্ণয় করলাম, ব্যাগের সংজ্ঞা, ব্যাগের মাত্রা একক নির্ণয় করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরীক্ষাতে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য আসতে পারে। তুমি অ্যাটলিস্ট দুইটা পার্থক্য সঠিকভাবে তোমাকে লিখতে হবে। সংজ্ঞা দিয়ে একটি পার্থক্য লিখতে পারো, আরেকটি হচ্ছে কি দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি এবং কি সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। তোমার সেম ভাবে যদি তোমার দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য আসে, তুমি দ্রুতি এবং বেগের সংজ্ঞা লিখবে, লিখে কি লিখবে, আরেকটা পয়েন্ট তুমি কি লিখবে, দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি আর কি হবে তোমার ব্যাগ কি, ব্যাগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দ্রুতি এবং ব্যাগ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো। এখন তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, এটা হচ্ছে আমি এই ক্লাসটা করতে গেলে অনেক শিক্ষার্থীরা এরকম প্রশ্ন করে যে স্যার আপনি তো এই ওইখানে আমরা দূরত্ব এবং সরণকে আমরা আলাদাভাবে আমরা জেনেছি। কিভাবে, যে দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, তার কোনো দিক নেই, আর সরণ হচ্ছে কি একটি ভেক্টর রাশি, তার দিক আছে। কিন্তু আমরা অঙ্ক করতে গেলে স্যার এখানে সরণ আর দূরত্বকে আলাদাভাবে দেখানো হচ্ছে না কেন? এখন দূরত্ব কি সরণ বলতেছে, আবার সরণ কি দূরত্ব বলতেছে, কারণটা কি? তখন এই জিনিসটা সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার আছে। তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা মনে করো তোমার যে তুমি এ অবস্থানে আছো, তুমি এ অবস্থান থেকে তুমি বি অবস্থানে সরাসরি ভাবে তুমি গেলে, একদম স্ট্রেট সরলরেখা বরাবর গেলে, তাহলে এই জায়গাতে তোমার যে ব্যবধানটা হবে, তুমি যদি এভাবে বাঁকা পথে যাও তাহলে তোমার কি ব্যবধানটা কি সেম হবে? অবশ্যই নয়, দুটা ব্যবধান ভিন্ন হবে। তাহলে তোমার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এ থেকে বি পর্যন্ত তার সরাসরি যে ব্যবধান, এটা হচ্ছে কি তার সরণ। কারণ আমরা কি জানি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক যে ব্যবধান, এটা হচ্ছে কি সরণ। তাহলে আমরা এই এ থেকে বি এর সরলরেখা বরাবর সরাসরি যে ব্যবধান, তাকে আমরা কি বলবো? সরণ বলবো। আর এ থেকে বি বাঁকা পথে যেটা, এটাকে আমরা কি বলবো? দূরত্ব বলবো। এখন শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারেস্টিং বিষয়, এটা তোমাকে বুঝতে হবে। আমি মনে করো তোমার এই বাঁকা পথটা আমি নিলাম না, তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের যে চ্যাপ্টারটা আছে, এখানে একটা বস্তুর দুটি অবস্থানের মধ্যে সরাসরি ব্যবধান নেওয়া হয়েছে। এখানে বাঁকা কোনো পথের কথা তোমাদের সিলেবাসে বলা নেই। আমি এই বাঁকা পথটা আমি বাদ দিলাম। তাহলে একটা বস্তু যদি তোমার এ থেকে বিতে যায়, তাহলে এ থেকে বি, এটাকে আমি কি দূরত্ব ডি বলতে পারবো, আবার সরণ কি এসি বলতে পারবো। কারণ তুমি তো দূরত্বের ক্ষেত্রে তোমার পথ আঁকা বাঁকা যাই থাকুক না কেন, তুমি লাস্ট একটা অবস্থানে যাবে। এখন আমি আঁকা বাঁকা পথে না গিয়ে আমি সরাসরি পথে গেলাম, সরাসরি পথে গেলে ওইটাই কি হবে? তোমার দূরত্ব, আর এটি হবে কি তোমার সরণ। তাহলে তোমাদের সিলেবাসে যেরকম এরকম বক্ররেখা বা এরকম আঁকা বাঁকা পথের কথা যেহেতু বলা নেই, তোমাদের সিলেবাসের প্রত্যেকটা অঙ্ক সরলরৈখিক পথের কথা বলা আছে, তাই এখানে দূরত্ব এবং সরণকে আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের মনের মাঝে আর থাকবে না, যে এখানে কেন দূরত্ব এবং সরণ দুটাকে অঙ্কের মধ্যে আলাদাভাবে কেন বলা হচ্ছে না। এখন তোমাদেরকে আরেকটি জিনিস বন্ধুরা জানতে হবে, এটি হচ্ছে ব্যাগকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার কি সুষম বেগ, তারপর আরেকটা হচ্ছে তোমার কি অসম বেগ। দেখো বন্ধুরা, সুষম বেগ কি? সুষম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তু বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ গতিশীল একটি বস্তু একই দিকে যদি তোমার এই কি বলা যায়, প্রথম 1 মিনিট পরে তার বেগ যা আছে, 2 মিনিট পরে যদি তার বেগ তাই থাকে, তার দিক যদি চেঞ্জ না হয়, তখন তাকে বলা হবে কি সুষম বেগ। অর্থাৎ তুমি ব্যাগের দুইটা ব্যাগকে তোমার দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে কি সুষম বেগ আর একটা হচ্ছে কি অসম বেগ। ওই দুটা বেগ সম্পর্কে তোমাকে জানতে হবে। যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে, তখন তাকে বলা হবে কি সুষম বেগ। এবং এই সুষম বেগকে তোমার সমবেগও বলা হয়। তারপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, অসম বেগ কি? অসম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর বেগের অথবা মানের পরিবর্তন ঘটে অথবা উভয়েরই পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হবে কি অসম বেগ। অর্থাৎ একটা বস্তু একদিকে গতিশীল আছে, এখন সে এই 2 মিনিট পরে তার বেগ যা আছে, 3 মিনিট পরে সে স্লো হয়ে গেল, আবার বাড়লো, তার দিক চেঞ্জ হইলো,
অর্থাৎ এটা কি অনেকটা তোমার দ্রুতির মতোই বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো বন্ধুরা যে আমরা যদি এই জায়গা থেকে ব্যাগকে ক্লাসিফাই করি তাহলে ব্যাগ হবে দুই ধরনের, একটা হচ্ছে কি সুষম ব্যাগ, আর একটা হচ্ছে কি অসম বেগ। তো সুষম ব্যাগের সঙ্গে আমি তোমাদেরকে বলেছি কি যে যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে তখন তাকে বলা হবে কি সুষম বেগ। আর অসম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের পরিবর্তন ঘটে অথবা মানের পরিবর্তন ঘটে অথবা উভয়ের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে কি অসম বেগ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা ব্যাগ সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। শর্ত হচ্ছে একটাই, তোমার সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে যারা এই চ্যাপ্টারটি একদম নতুন পড়তেছো, কারণ যারা নতুন পড়তেছো তাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে জানার প্রয়োজন আছে। এবং তোমাদেরকে আমি আগেই বলেছি যে পদার্থবিজ্ঞানের এই গতির চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটার প্রবেশদ্বার। অর্থাৎ এই জায়গা থেকে তুমি যে বেসিকটা যেমন এই মাত্রা একক নির্ণয় করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম, ওই কনসেপ্টটা ওই লজিকটা তোমাকে অন্যান্য জায়গাতে প্রয়োগ করতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা পরে তোমরা খেয়াল করো, আমরা এখানে ব্যাগ এবং দ্রুতি সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমাদেরকে জানতে হবে কি ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানতে হবে। এখন লক্ষ্য করো বন্ধুরা যে ত্বরণ এবং মন্দন কি। তোমরা একটা জিনিস হর হামেশাই তোমরা খেয়াল করেছো যে তুমি যদি একটা গাড়িতে প্রথম তুমি যদি উঠো তুমি দেখবে যে তুমি রানিং অবস্থায় কিন্তু একটা গাড়িতে তোমার দ্বারা ওঠা সম্ভব না। যদিও উঠো এটা অবশ্যই তোমাকে ঠিক নয়, এটা কিন্তু সঠিক সিস্টেম না। সঠিক সিস্টেম হচ্ছে গাড়িটা তোমাকে একটা জায়গাতে স্টে করে দাঁড়াইতে হবে, তারপর তোমাকে উঠতে হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে তুমি যদি একটা গাড়িতে প্রথম উঠো তখন ড্রাইভার প্রথম কি তার গাড়িটা স্টার্ট করলে কি আস্তে আস্তে তার ব্যাগটা সে কি করে বৃদ্ধি করে চূড়ান্ত পর্যায়ে সে যতটুকু পর্যন্ত তোলার মানে সে ভালো পারবে এতটুকু পর্যন্ত ব্যাগ উঠানোর পরে তারপরে সে কি তোমার গাড়িটা আরেকটা নির্দিষ্ট বেগে কি সামনের দিকে চলতে থাকে। এখন রাস্তায় সে চলার সময় হঠাৎ করে যদি একজন পথচারীকে দেখে তখন তাকে ব্রেক করে গাড়ি আবার থামাইতে হয়। তাহলে এই যে জিনিসগুলো তুমি তোমার গাড়িটা স্টার্ট করার মুহূর্তে তোমার ব্যাগ ছিল কি শূন্য, তারপরে তুমি কি আস্তে আস্তে ব্যাগ বৃদ্ধি করছো, পরে আবার সামনে পথচারীর দিকে ব্যাগ কমাইছো। এই জিনিসগুলোই হচ্ছে তোমার কি ত্বরণ এবং মন্দন। ত্বরণ মানে হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার। তাহলে যদি প্রতি সেকেন্ডে যদি ব্যাগ বৃদ্ধি পায় তার মানে কিন্তু তোমার কিন্তু সুষম বেগ নয়, এটা হচ্ছে কি অসম বেগ। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কারণ ত্বরণ কখনোই সুষম বেগ নয়। সুষম বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধির হার সমান হবে। যেহেতু প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা হচ্ছে কি একটা অসম বেগ। তাই তুমি সংজ্ঞা হিসেবে তুমি ত্বরণ কি লিখতে পারো, সময়ের পরিবর্তনের সাথে। সংজ্ঞাটা সবাই খুব সুন্দর করে বন্ধুরা নোট করে নিবে যে আমি কি বলতেছি, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে কি বলা হবে, ত্বরণ বলা হবে। তাই এখন বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমি যদি তোমার ত্বরণের সূত্রটা আমি একটু বের করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে তোমরা লক্ষ্য করো। মনে করো শিক্ষার্থী বন্ধুরা যে তুমি এই জায়গাতে একটা বস্তু আছে, যে এই বস্তুটা তার এই জায়গাতে তার ব্যাগ কত আছে ইউ, আর এই সময় পরে এই বস্তুটা একটা অবস্থানে এই জায়গাতে আসলো তখন তার ব্যাগ হচ্ছে কত ভি। অর্থাৎ তার আদি ব্যাগ হচ্ছে কত ইউ আর তার শেষ ব্যাগ হচ্ছে কত ভি। আর অর্থাৎ তার আদি ব্যাগ 0 থাকতে পারে বা 2 মিটার, তোমরা ব্যাগের একক সম্পর্কে জেনেছো 2 মিটার পার সেকেন্ড থাকতে পারে, এবং এটা বেড়ে মনে করো 10 মিটার পার সেকেন্ড হইতে পারে। অর্থাৎ তার আদি ব্যাগ যদি ইউ এর মান যে কোনো মান আসতে পারে, টি সময় পরে তার শেষ ব্যাগ মনে করো কত হইলো, বি হইলো। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে তোমার কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বস্তুটার আদি বেগ ছিল কি ইউ আর টি সময় পরে তার শেষ বেগ কত হইছে বি। তাহলে আমরা যদি এখন এটাকে লিখি কি হবে, দেখো যে টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন, টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ, কারণ তার আদি বেগ ছিল ইউ আর শেষ বেগ কত হবে ইউ। তাহলে কত হবে, ভি মাইনাস ইউ হবে। আর একক সময় বলতে কি, এটা তুমি যদি হিসাবটা সেকেন্ডে করো তাহলে এটা 1 সেকেন্ড হইতে পারে, মিনিট করলে 1 মিনিট হইতে পারে। তাহলে আমি এই জন্য এখানে তোমার কি একক সময় বললাম। একক সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে, দেখো
বি মাইনাস ইউ বাই কত টি। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে আমরা কি বলছি যে সময়ের পরিবর্তনের সাথে অসমবেগের পরিবর্তনের হার কি, কারণ এখানে তার বেগের পরিবর্তন কত বি মাইনাস ইউ। এখন এই ব্যাগের পরিবর্তনটা হইতে তার মোট সময় লাগছে কত টি। তাহলে ব্যাগের পরিবর্তনের হার বের করতে হইলে ব্যাগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে ব্যাগের পরিবর্তনের হার কত হবে বি মাইনাস ইউ বাই টি। আর তাহলে আমরা যদি তোমার ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ত্বরণ এর সমান কি বলতে পারি বি মাইনাস ইউ বাই কত হবে টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এই জায়গা থেকে তোমার ত্বরণের সূত্রটা কি পাইলাম a = b - u / t। এখানে u কি, u হচ্ছে তার আদি বেগ, তারপরে কি v কি, v হচ্ছে কি তার শেষ বেগ, আর t হচ্ছে কি এই বেগের পরিবর্তন হতে তার মোট সময়। এখন এই জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ত্বরণের মাত্রা এবং একক বের করতে হবে, এটা তোমাকে পারতে হবে। তাহলে লক্ষ্য করো বেগ থেকে যদি তুমি বেগ বাদ দাও তাহলে কি পাওয়া যাবে, বেগ পাওয়া যাবে। বেগ থেকে বেগ বাদ দিলে কি পাওয়া যাবে, বেগ। তাহলে আমি ত্বরণ সমান কি লিখতে পারি, বেগ বাই সময় লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ত্বরণের মাত্রা এবং একক নির্ণয় করি তাহলে কি হবে দেখো, a সমান কি, a সমান হচ্ছে বেগ বাই কত হবে, বেগ বাই সময় হবে। a সমান হচ্ছে বেগ বাই সময়। এখন তোমরা ইতিপূর্বে বেগের একক বের করছো, বেগের একক কি মিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স, আর সময়ের একক কি সেকেন্ড। এখন এই s এর উপরে কত আছে 1। আমি তোমাদেরকে কতক্ষণ আগে সূচকের কয়েকটা সূত্র লিখছিলাম, কি দেখো শিক্ষার্থী বন্ধুরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। আর যদি গুণ থাকে তাহলে কি হবে, তোমার যোগ করতে হবে। তাহলে লক্ষ্য করো এই s এর সাথে s কি ভাগ করে আছে, ভাগ থাকলে পাওয়ার তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখব দেখো m s টু দি পাওয়ার -1 -1, তাহলে কত হবে m s অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে তোমার কি ত্বরণের একক। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ত্বরণের মাত্রা নির্ণয় করো তাহলে কি হবে দেখো, ত্বরণের মাত্রা কি হবে, আমরা জানি কি বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স, আর তোমার সময়ের মাত্রা কি হবে, সময়ের মাত্রা t। তাহলে আমরা কি লিখব দেখো t ইনভার্স -1, তাহলে কত হবে lt ইনভার্স 2। তুমি যার মাত্রা নির্ণয় করবে তাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে a সমান কত হবে lt ইনভার্স 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গা থেকে আমরা কি শিখলাম, ত্বরণ কাকে বলে এবং ত্বরণের মাত্রা এবং একক সম্পর্কে আমরা জানলাম। তারপরে তোমাকে জানতে হবে কি মন্দন কি। মন্দন জানার আগে ত্বরণকে কতগুলো মানে ক্লাসিফিকেশন করা যেতে পারে, আমাদের ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা মন্দন সম্পর্কে আমরা ইজিলি বলতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে ত্বরণের সংজ্ঞাটা আমি কি দিয়েছি, যে সময়ের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। কিন্তু তোমাকে বলা হয়েছে কি ত্বরণকে আবার এখানে দুটা ভাগে ভাগ করা যেতে পারে। তোমার পরীক্ষাতে এরকম থাকতে ধনাত্মক ত্বরণ কি বা ঋণাত্মক ত্বরণ কি। ধনাত্মক ত্বরণ হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের বৃদ্ধির হার কি, যদি বেগ যদি তোমার বৃদ্ধি পায় বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ধনাত্মক ত্বরণ। আর সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের বেগ হ্রাসের হার কি, বেগ হ্রাসের হারকে কি বলা হবে তোমার ঋণাত্মক ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণকে বলা হয় কি তোমার মন্দন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে এই ত্বরণের যে দুটা ক্লাসিফিকেশন আছে ধনাত্মক ত্বরণ কি ঋণাত্মক ত্বরণ কি এই সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়েছে যে ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে কি ধনাত্মক ত্বরণ আর এটাকে বলা হয় কি ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বলে, আর সময়ের পরিবর্তনের সাথে অসম বেগের হ্রাসের হারকে বা তোমার কি হ্রাসের পরিবর্তনের হারকে কি বলা হবে তোমার ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হবে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা গতির যে 4টি সমীকরণ আছে এই সমীকরণের উপর একটি ক্লাস দিব। তারপর তোমাদের পড়ান্ত বস্তুর সূত্র উপর ক্লাস দিব এবং লেখচিত্র। তোমরা পর্যায়ক্রমে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্টের উপর ক্লাস পাবে এবং তোমাদেরকে এই চ্যাপ্টার ফ্রেম অধ্যায় ভিত্তিক তোমাদের যে বোর্ড সৃজনশীলগুলো আছে এবং আরও কতগুলো এক্সেপশনাল সৃজনশীল এর উপর ক্লাস দিব। তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। সবাই ভালো থাকবে।